দিল্লি থেকে পবন রুইয়াকে গ্রেফতার করল সিআইডি। তবে প্লেনের টিকিটের সমস্যার জন্য আজ কলকাতা আনা যাচ্ছে না যেসব কর্তাকে। যেসবে অগ্নিকাণ্ড এবং চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যেসব কেসি এবং ইএমইউ কোচ তৈরি বরাদ দেয় রেল। 2009 থেকে 12-এর মধ্যে কোচ তৈরির জন্য যেসবকে 50 কোটির কাঁচামাল দেওয়া হয়, যা চুরি হয়ে যায়। এ নিয়ে অভিযোগ দায়ের করে রেল। সিআইডি দাবি, চুরির বিষয়টি জানতেন পবন রুইয়া, তাও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরাসরি চলে ভবানী ভবন চত্বরে আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমার সঙ্গে। বিক্রম, সিআইডি দাবি চুরির বিষয়টি জানতেন পবন রুইয়া, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোন ভিত্তিতে সিআইডির এই দাবি? দেখো, তিনি যে শুধুমাত্র জানতেন এবং কোনো ব্যবস্থা নেননি এমনটা নয়। এই গোটা ষড়যন্ত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এমনটাই কিন্তু সিআইডি দাবি করছেন। সেক্ষেত্রে সিআইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন, 2009 সাল থেকে 2012 সাল অবধি রেলের তরফে প্রায় 50 কোটি টাকার বরাদ দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে র মেটেরিয়াল সাপ্লাই করা হয় বিভিন্ন ইএমইউ এবং এসি কোচ তৈরি করার জন্য। কিন্তু সেই প্রজেক্ট কমপ্লিট করেনি, সেই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেনি যেসব কর্তৃপক্ষ, এবং তার সঙ্গে সঙ্গে যে র মেটেরিয়াল সাপ্লাই করা হয়েছিল সেই মেটেরিয়ালসও কিন্তু ফেরত দেয়নি বলে অভিযোগ। এবং এরই পরিপ্রেক্ষিতে গত 25শে অক্টোবর চিফ সেক্রেটারিকে একটি চিঠি লেখে রেল কর্তৃপক্ষ। সেখানে তারা এই বিষয়টি জানান যে তারা যে বরাদ দিয়েছিলেন বা যে র মেটেরিয়াল সাপ্লাই করেছিলেন কোনোটাই কিন্তু ফেরত পাননি। সেক্ষেত্রে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপরই দমদম থানায় গত 26শে নভেম্বর রেল কর্তৃপক্ষের তরফে একটি অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই পবন রুইয়াকে দিল্লি থেকে গ্রেফতার করে সিআইডি। এবং এর পাশাপাশি তোমাকে জানাবো যে এর আগেও কিন্তু দুটি মামলা রয়েছে যেখানে পবন রুইয়ার নাম উঠে এসেছে, যদিও সেক্ষেত্রে একটি মামলায় পবন রুইয়া এফআইআর নেমড, একটি মামলায় এফআইআর নেমড তিনি নয়, যেখানে যেসবে একের পর এক চুরির ঘটনা এবং অগ্নিকাণ্ডের ঘটনায় তার নাম জড়িয়েছে। কারণ যে সমস্ত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা যে সমস্ত সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানেও কিন্তু পবন রুইয়ার নাম উঠে আসছে। এবং সেক্ষেত্রে সিআইডি যারা জানতে পারছে যে একের পর এক চুরির ঘটনা বা একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা এগুলি কিন্তু সমস্তটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। অর্থাৎ যে ফরেন্সিক রিপোর্ট দেওয়া হয়েছে অগ্নিকাণ্ডের পরে সেখানেও কিন্তু একইভাবে বলা হয়েছে যে এই অগ্নিকাণ্ড কিন্তু কোনো রকম দুর্ঘটনাগ্রস্তভাবে নয়, একেবারে কার্যত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা, এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। এবং সেক্ষেত্রে একইভাবে কিন্তু রেলের যে মাল এসেছিল, যে মেটেরিয়ালস এসেছিল সেগুলোও কিন্তু একের পর এক চুরি হয়ে গিয়েছে। প্রায় 91টি চুরি হয়েছে এই যেসব কারখানায়। এবং সেক্ষেত্রে এই চুরির ঘটনায় কিন্তু কে লাভবান হচ্ছে বা কিভাবে লাভবান হচ্ছে সেই তদন্ত করতে গিয়ে সিআইডি দেখতে পাচ্ছে এখানে একটা গভীর ষড়যন্ত্র করা হয়েছে, যেখানে পবন রুইয়াও কিন্তু একটি পার্ট। সেক্ষেত্রে একদিকে এই কোম্পানিকে সিক দেখানো, একটা সরকারি সাহায্যপ্রাপ্ত কোম্পানি সেটাকে সিক দেখে নিজের মুনাফার কথা চিন্তা করা, অপরদিকে বিভিন্ন যে সমস্ত যন্ত্রাংশ রয়েছে বা বিভিন্ন যে সমস্ত মেটেরিয়ালস রয়েছে সেগুলিকে সরিয়ে ফেলা, সেগুলিকে পাচার করে দিয়ে সেখান থেকেও সেগুলিকে বিক্রি করে দিয়ে মুনাফা কামানো, এটাই কিন্তু উদ্দেশ্য ছিল বা এটাই কিন্তু মোটিভ ছিল, এমনটাই সিআইডি জানতে পারছে। সেই কারণেই পবন রুইয়াকে গ্রেফতার করা। যদিও এর আগে আমরা জানি যে পবন রুইয়াকে 4 বার নোটিশ পাঠানো হয়েছিল, যার মধ্যে পবন রুইয়াকে হাইকোর্ট বলেছিল যে তার বিরুদ্ধে স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে পারবে না পুলিশ। অপরদিকে পবন রুইয়াকেও কিন্তু পূর্ণাঙ্গ সাহায্য করতে বলা হয়েছিল ইনভেস্টিগেশন এজেন্সিকে। সেক্ষেত্রে তারপরেই কিন্তু দেখা গিয়েছিল যে পবন রুইয়া যেহেতু সিআইডির জিজ্ঞাসাবাদের যে তলব, সেই তলবে সাড়া না দেওয়ায় আদালতের দ্বারস্থ হতে হয়েছিল চুরির মামলায় সিআইডিকে পবন রুইয়ার বিরুদ্ধে, যাতে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়। সেই আবেদন কিন্তু খারিজ করে দিয়েছিল কোর্ট, সেটা চুরির মামলার আবেদন করা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে রেলের মামলায় কোনো রকম কোনো অ্যারেস্ট ওয়ারেন্টের আবেদন করেনি সিআইডি, তাকে ডেকেও পাঠানোনি, সরাসরি তাকে গ্রেফতার করা হয়েছে যাতে সেই সুযোগ সে কোনো রকমভাবেই না পায়। এর পাশাপাশি একদিকে যেরকম রেলের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, এর পরবর্তী ক্ষেত্রে কালকের তাকে যখন আদালতে পেশ করা হবে সিআইডি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে কিন্তু বাকি যে দুটি মামলা রয়েছে, অর্থাৎ চুরির মামলা এবং অগ্নিকাণ্ডের মামলা, সেখানেও কিন্তু পবন রুইয়াকে একইভাবে ট্যাগ করা হবে বা তাকে শুন অ্যারেস্ট করা হবে, এমনটাই আমরা সিআইডি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। এদিকে পবন রুইয়া গ্রেফতার এবং তারপর কার্যত দেখা গেল আইএনটিটিইউসি কর্মীরা তারা উৎসবে মাতলেন, আবির খেলায় মাতলেন পবন রুইয়াকে গ্রেফতারের পর। এই খবর যখনই পৌঁছায় যেসব কারখানায়, তখন উৎসবের মেজাজ শুরু হয়ে যায়। অসীম বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অসীম, এই আইএনটিটিইউসি কর্মী এবং অন্যান্য কর্মীদের কি বক্তব্য? দেখো, আজকে যখন এই কারখানার কর্মীদের কাছে খবর পৌঁছায় যে পবন রুইয়াকে গ্রেফতার করা হয়েছে দিল্লির তার বাসভবন থেকে, তারপরে কিন্তু সেই কর্মীরা এই কারখানার ভেতরে তারা উৎসবের একটি মেজাজ তৈরি করেন এবং বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা একসাথে জড়ো হবে। তারা তৃণমূল যে তাদের ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের সদস্যরা এখানে যোগ দেয়। তারা কিন্তু তৃণমূলের পতাকা নিয়ে তারা যেসবের বাইরের যে সমস্ত রাস্তা রয়েছে সেই সমস্ত রাস্তায় মিছিল করেন এবং তারপরে মিছিল করে তারা এই মেন গেটে আসেন। মেন গেটে এসে কিন্তু তারা আবির ছাড়েন। যথেষ্টই উৎসবের মেজাজে তাদের দেখা গিয়েছিল এবং তাদের আশা
যে এইবার কিন্তু যেসবের যে পুনরায় যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য কিন্তু খুব শিগগিরই ফিরে আসতে চলছে যেসবে, এবং তারা কিন্তু যথেষ্টই খুশি এই পবন রিয়ার গ্রেপ্তারের ঘটনায়। অনুসুয়া, ধন্যবাদ অসীম। শোনাবো আইএনটিটিউসি কর্মীরা কি বলছেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি, শ্রদ্ধেয় দিদিকে আমরা বারবার ধরে দাবি করছিলাম যে রুইয়ার বিরুদ্ধে সিআইডি তদন্ত হোক। তিনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং রুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার জন্য আমাদের দিদিকে কৃতজ্ঞ চিত্তে নতমস্তকে প্রণাম জানাই।